কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে ঘিরে এবার বড় আইনি পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্ট, ভিডিও এবং এআই তৈরি ডিফেক্ট কন্টেন্টকে কেন্দ্র করে এবার আদালতের দ্বারস্থ হলেন তিনি। তার দাবি, ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 কর্মসূচির সঙ্গে তাকে এবং তার পরিবারকে ভুলভাবে জড়ানো হয়েছে, আর সেই কারণেই তিনি আইনি ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছেন। এই মামলার প্রাথমিক আবেদন গ্রহণ করেছে বম্বে হাইকোর্ট। নীতিন গডকরির বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের পোস্ট এবং ভিডিও ছড়ানো হয়েছে তাতে দাবি করা হয়েছে যে E20 কর্মসূচি থেকে তিনি বা তার পরিবারের সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়েছেন, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তার বক্তব্য, এই ধরনের কন্টেন্ট তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আদালতে জমা দেওয়া আবেদনে নীতিন গডকরি স্পষ্ট জানিয়েছেন, ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা E20 কর্মসূচির পরিকল্পনা, নীতি নির্ধারণ কিংবা বাস্তবায়নের সঙ্গে তার কোনো ভূমিকা ছিল না। তার দাবি, এই কর্মসূচির দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে। ফলে তাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করে যে প্রচার চালানো হচ্ছে তা বাস্তব তথ্যের সঙ্গে মেলে না। গডকরি আরও দাবি করেছেন, ইন্টারনেটে যে কন্টেন্ট ছড়ানো হয়েছে তার মধ্যে অনেকগুলো এআই তৈরি ডিফেক্ট বা পরিবর্তিত ভিডিও, অর্থাৎ এমনভাবে ছবি, ভিডিও বা বক্তব্য সম্পাদনা করা হয়েছে যাতে দেখে মনে হয় তিনি এমন কিছু বলেছেন বা করেছেন যা বাস্তবে ঘটেনি। তার মতে, এই ধরনের প্রযুক্তির অপব্যবহার শুধু তার ব্যক্তিগত সম্মানহানিই করছে না, সাধারণ মানুষকেও বিভ্রান্ত করছে। এই কারণেই তিনি বম্বে হাইকোর্টে দেওয়ানি মানহানির মামলা করার অনুমতি চেয়েছিলেন। আদালত সেই আবেদন গ্রহণ করে তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। প্রসঙ্গত আপনাদের বলি, E20 পেট্রোল বলতে বোঝায় এমন জ্বালানি যেখানে 20% ইথানল এবং 80% পেট্রোল মিশ্রিত থাকে। এই কর্মসূচির লক্ষ্য হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, দূষণ হ্রাস করা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো। ভারত সরকার দীর্ঘদিন ধরেই এই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে। সাম্প্রতিক সময় E20 কর্মসূচি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং বিতর্কও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দাবি করা হয়, এই নীতির ফলে কিছু নির্দিষ্ট সংস্থা বা ব্যক্তি আর্থিকভাবে লাভবান হয়েছেন। সেই প্রেক্ষিতেই নীতিন গডকরির নামও বিভিন্ন পোস্টে উঠে আসে। তবে গডকরি আদালতে জানিয়েছেন, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্কের সঙ্গে জড়ানো হয়েছে। এই মামলার মাধ্যমে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হওয়া ডিফেক্ট কন্টেন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ প্রযুক্তির সাহায্যে এমন ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব হচ্ছে যা দেখতে বা শুনতে একেবারে বাস্তব মনে হলেও আসলে তা সম্পূর্ণ ভুয়ো হতে পারে। এই ধরনের কন্টেন্ট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবার আশঙ্কা থাকে। সব মিলিয়ে নীতিন গডকরির এই আইনি পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত মানহানির অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা এআই তৈরি ডিফেক্ট এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টিকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এদিকে সম্প্রতি নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেখছে দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, আর তারপরই কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি E20 পেট্রোল ইস্যুকে কেন্দ্র করে কোনো কিছু ঘটতে চলেছে। কারণ সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়েছে E20 জনতা পার্টি নামে একটা সংগঠন, আর সেই কারণেই বিভিন্ন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দেবকে কি বলেছিলেন, আসুন শোনাই। डरना नहीं है, डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है। डरना नहीं है, अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है, इन्हें लाइन में रखना जरूरी है। শুনলেন তো অভিজিৎ দেবকের বক্তব্য। ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার E20 পেট্রোল ইস্যুতে নীতিন গডকরির পদত্যাগ দাবি করা হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকল্প জ্বালানির গুরুত্ব কতটা সেই বিষয়ে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট শুভাশিস ব্যানার্জি কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। আপনার আমার সবারই তখন হয়তো টিনেজ কি আর একটু বেশি হবে, যখন বাজপেয়ীর আন্ডারে নিউক্লিয়ার টেস্ট করেছিল ভারত, ইফ ইউ রিমেম্বার, বুদ্ধা স্মাইলিং। তো এপিজে স্যার তখন সারা দেশবাসীকে বলেছিল যে উই হ্যাভ টু সাফার, বাট ওটা টেম্পোরারি সাফারিং। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে ভারত নিউক্লিয়ার পাওয়া, ঠিক আছে। সেই সময় দাঁড়িয়ে আপনি মনে করে দেখুন, আমি জানি না আপনার কতটা মনে আছে, আমার ভীষণভাবে মনে আছে। আমি তখন একটা গভর্নমেন্ট হাউসিংয়ে থাকতাম এবং সেখানে আমাদের এসি ফেসি ছিল না।
মারাত্মক গরম হয়েছিল সেবার, মারাত্মক গরম। আমার স্কুলের গরমের ছুটিতে আমরা মানে ঘর পুরো একদম বার্ন করছিল, এত গরম হচ্ছিল। সেটার কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ ঘটেছিল টেস্টিং এর জন্য। এটা বাস্তব। আজকের ডেটে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারি, তখন বুঝতে পারতাম না। ঠিক আছে, পয়েন্টটা হচ্ছে আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, তখন আমরা কষ্ট পেয়েছি, মারাত্মক দারুণ কষ্ট পেয়েছি। আজকের ডেটে দাঁড়িয়ে এই মাদুর ভিজিয়ে ভিজিয়ে রাখতাম জানলায়, আজকের ডেটে দাঁড়িয়ে আমার ওই দিনগুলোকে মনে পড়ে। কারণ হয়তো আমরা সাধারণ ভারতীয় হিসেবে কোনোভাবে বুদ্ধাস মাইনিং প্রজেক্টের সাথে যুক্ত না থেকেও ওই কষ্টটা ওয়াজ আওয়ার ইনভেস্ট, সহ্য করেছে, ওটা আমাদের ইনভেস্টমেন্ট ছিল ভারতীয় হিসেবে। আজকে দাঁড়িয়ে যখন আমরা গর্জে উঠি এজ এ নিউক্লিয়ার পাওয়ার, তখন যখন সারা ভারতবর্ষের লোক বলে ওরে বাপরে দারুণ ব্যাপার, পৃথিবীর লোক বলে ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, সেই দিনকে ইনভেস্টমেন্টটা আজকে আমাদের মনে পড়ে। আমি আজকের কথায় আসছি, E20 কার মনে হচ্ছে যে এটা হঠাৎ করে নীতিন গাডকারি ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে এইটাকে লঞ্চ করে দিয়ে চলে গেছে? আপনার মনে হয় না এটা একটা প্রপার রিসার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসছে? দ্বিতীয় কথা, ইন্ডাস্ট্রিতে যখন একটা জিনিস আসে তার নিউমারাস কোয়ালিটি সার্টিফিকেটস লাগে, নিউমারাস। আপনি যে কোনো প্রোডাক্ট আনুন, ঠিক আছে, একটা মানে জুস থেকে শুরু করে একটা আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নেম এনিথিং, চকলেট আনুন, আপনার একটা সার্টিফিকেট লাগে। তো এই কোয়ালিটি সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, এগুলো কিছু নেই, E20-তে আছে। দ্বিতীয় কথা, আমি আগেও আপনার সাথে একটা কথায় বলছিলাম, 1960-এর দশকের জিসিসি দেখুন, সৌদি আরবিয়া দেখুন, কাতার দেখুন, ওমান দেখুন, তেল আবিষ্কার হওয়ার আগে, অনেক আগে, তখন দেখবেন ওখানে মানে একদম খারাপ অর্থনৈতিক কন্ডিশনস, সেখানে সিভিল কনফ্লিক্ট হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, রাজাদের সাথে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আজকের ডেটে কি তারা ওয়ার্ল্ড লিডার্স, গোটা ওয়ার্ল্ডের ইকুয়েশন ঠিক করছে ওই ফুয়েল। আজকে পৃথিবীতে এই ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের এই কনফ্লিক্টটা পৃথিবীর অন্যতম সেরা যতগুলো রিফাইনারি আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর অন্যতম সেরা যেগুলো স্টোরেজ ছিল ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর অন্যতম সেরা যে পাইপলাইন্সগুলো ছিল শেষ করে দিয়েছে। আমরা এমন একটা দিকে এগোচ্ছি যেখানে ফুয়েল সত্যি স্কেয়ারসিটির দিকে যাবে। এতে ভারত কেন, পৃথিবীর কোনো দেশের করার কিছু নেই। যদি করার থাকতো সেটা ডোনাল্ড ট্রাম্পের ছিল, যদি করার থাকতো সেটা ইরানের ছিল, যদি করার থাকতো সেটা ইসরায়েলের ছিল। তারা সেই সময় দাঁড়িয়ে নিজেদেরকে লক করেনি। আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবী এখন একটা ফুয়েল চেঞ্জের সময় এসে দাঁড়িয়েছে। এমন একটা সময় যেই সময় আমাদের অল্টারনেট ফুয়েলের কথা ভাবতে হবে, ভাবতে বাধ্য। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, জেনারেল ইন্ডাস্ট্রি, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা হেভি এনি ইন্ডাস্ট্রি ইন দ্যাট কেস, সবাইকে ভাবতে হবে অল্টারনেট ফুয়েলের কথা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।